করোনা নিয়ন্ত্রণে যে কোনো সময় 14 দিনের শাটডাউনের ঘোষণা, কারফিউর সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা, প্রতিদিন দেয়া হচ্ছে 27 টন, সংকট না হওয়ার আশ্বাস। দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্য জুলাইয়ে বন্যার শঙ্কা, টানা বর্ষণ, পাহাড়ি ঢলে ৭৯ পয়েন্টে বেড়েছে নদ নদীর পানি। অনলাইনে অবৈধ সুদের কারবার করছে একটি চক্র, অ্যাপসের মাধ্যমে হাতে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় মৃত্যু আক্রান্ত নিয়ন্ত্রণে দেশে 14 দিনের শাটডাউনের প্রস্তুতি সরকার নিয়ে রেখেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা, আর তা বাস্তবায়নে প্রশাসন এবার আরও কঠোর হবে বলেও জানিয়েছেন তিনি। করোনা ভাইরাসের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সারা দেশে অন্তত 14 দিনের শাটডাউনের সুপারিশ কারিগরি পরামর্শ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে, আর এই ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যতই প্রস্তুতি থাকুক স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। অফিস আদালত খোলা রাখলে যে মানুষটি অফিসে যাবে তাকে তো একটা পরিবহন নিতেই হবে। আজকে যদি সেইখানে শাটডাউন বলতে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ, যেমন আমাদের গত বছরে মার্চ এপ্রিলে আমরা দেখেছিলাম, তখন আমাদের যে দ্রুত উন্নতি ঘটেছিল, সেই ধরনের একটা পরিস্থিতিতে আমাদের যেতে যদি চাই, তাহলে আমরা এই ধরনের পরামর্শ দিয়েছি। এর প্রতিক্রিয়ায় সারা দেশ শাটডাউনের জন্য সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আর এবারের বিধিনিষেধ মানাতে আরো কঠোর হবে প্রশাসন। ঢাকা সহ এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে, এবং সেরকম একটা প্রস্তুতি আমাদের আছে অলরেডি। আমরা খুবই গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে আমরা হয়তো এটা খুব অল্প সময়ের মধ্যে খুবই কঠোরভাবে আমাদের করতে হবে, সেটি হয়তো আরো কঠোরভাবে করতে হতে পারে। এদিকে করোনা টিকা সংগ্রহের উপর সর্বাত্মক গুরুত্ব দিতে বলেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। স্বস্তি ফেরাতে ৮০% বেশি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ তাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বা শাটডাউন নয়, কারফিউর সুপারিশ করছেন কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সাধারণের ঘরে থাকা নিশ্চিতে প্রয়োজনে বাসা বাড়িতে খাবার পৌঁছে দেওয়ারও পরামর্শ তাদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা পুরো দেশ। প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড গড়ছে নতুন নতুন জেলা। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 60টি বিভাগেই 40টি জেলা উচ্চ ঝুঁকিতে। শুধু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে লকডাউন বা শাটডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন জনস্বাস্থ্যবিদরা। সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউয়ের মতো কঠোর ব্যবস্থার পরামর্শ তাদের। 64 জেলার 50টা জেলা এখন রেড জোন। তাহলে এই 50টায় আমি লকডাউন করতে গেলে পাশের জেলা ফাঁকা থাকলে সেখানে চলা পড়বে। সারা দেশেই আগামী 14 দিন কমপ্লিট কারফিউ যদি দেওয়া হয়, লকডাউন শব্দ ব্যবহার করবো না। লকডাউন এখন কিন্তু সবার কাছে মনে হচ্ছে এটা অন্য কিছু। কারফিউ দিয়ে ঘরে রাখলে আগামী 14 দিনের মধ্যে সংক্রমণ রোধ করা সম্ভব, যেটা দিল্লিতে করেছে, ভারতের সব জায়গায় করে আজকে তারা একটা ভালো পজিশনে। শটডাউন বা লকডাউন এইটা তো একটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান তো এটা দিবে না। যতই লকডাউন দেয় মানুষ তো মানছে না, মানার চেষ্টাও হচ্ছে না। এরপরেও যদি কন্ট্রোল করা না যায়, তাহলে অন্তত কিছুদিনের জন্য খুব কঠোরভাবে হয়তো কারফিউ দেওয়া লাগতেও পারে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে পাশের 4 জেলা সহ 7 জেলায় লকডাউন ঘোষণা হলেও থামছে না মানুষের চলাচল। এ অবস্থায় ঘরে থাকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। গরিব রোগীদের খাওয়ার ব্যবস্থাটা যে সমস্ত রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, রোটারি, লাঞ্চ, তারা মাঠে নেমে যায়। প্রত্যেকের যে সমস্ত লোককে ঘর থেকে বেরোতে দেবো না, তাদের খাবারের ব্যবস্থা করি। বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে করতে পারে,
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং এরা সবাই মিলে করতে পারে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সংক্রমণ ও মৃত্যু বেশি ছিল ঢাকা ও চট্টগ্রামে। এখন সংক্রমণ ও মৃত্যু দুই বেশি দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে শহরের চেয়ে গ্রামে বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও গ্রামের স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। এমন পরিস্থিতিতে শুধু নগরী নয়, উপজেলা পর্যায়েও লকডাউনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহী নগরী থেকে 12 কিলোমিটার দূরের পবা উপজেলার নওহাটা এলাকা। ভ্যানে গাদাগাদি করে চলাচল করছে মানুষ। হাটের ক্রেতা বিক্রেতা কারো মুখে নেই মাস্ক। রাজশাহীর গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ হুহু করে বাড়লেও স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই সাধারণ মানুষের। সরকার গাড়ি ঘোড়াও চলতে দেবে না, আবার যে কয়েকটা গাড়ি ঘোড়া চলছে সেখানে তো গাদাগাদি করা ছাড়া উপায় নাই। বাড়িতে যেহেতু সমস্যা, এখন এই ঝুঁকি বলে কোনো লাভ হবে না, এই হাট বলে কোনো লাভ হবে না। এখন পেটে যদি ভাত থাকে তাহলে আপনার সবকিছু ঠিক করা যায়, কিন্তু পেটে ভাত না থাকলে তো বেরোতেই হবে। স্বাস্থ্য বিভাগের বিশ্লেষণে উঠে এসেছে গত কয়েকদিনের সংক্রমণের 60 ভাগই গ্রামে। গ্রামে করোনা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিনই আমাদের উপজেলায় যে টেস্টগুলো হচ্ছে এগুলো কিন্তু অনেক বেড়েছে। আগের তুলনায় আমরা অনেক বেশি সংখ্যক টেস্ট করছি। গ্রামের মানুষের যে অসচেতনতা, এটা আমাদের কাছে একটা বিশাল বড় ফ্যাক্টর। শহর ভিত্তিক আমাদের যে কার্যক্রমগুলো চালাচ্ছি, এতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা গ্রামে বেশি ইনফেক্টেড হচ্ছে, যেখান থেকে বেশি ভুক্তি হচ্ছে, সেই দিকে আমাদের অ্যাটেনশনটা কম। আমাদের মনে এই দিকে আমাদের বেশি অ্যাটেনশন দিয়ে কাজগুলো করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন চললেও উপজেলা পর্যায়ে সংক্রমণ নিয়ন্ত্রণে তেমন কোনো বিধি নিষেধ নেই। কঠোর নয় প্রশাসনও। একটা শহরের সাথে সমস্ত উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন মানেই তো লকডাউন আর সেখানে বাকি থাকে না। এখন মনে করেন গ্রামে তো আর লকডাউন দেওয়া সম্ভব না, তাই না? উপজেলা লকডাউন বলতে উপজেলা হেডকোয়ার্টার, অর্থাৎ আমার কোনো উপজেলা থেকে রাজশাহী শহরে কোনো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। সো এটা তো লকডাউনই বলা হয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় কৌশল নির্ধারণ না করে কেবল নগরীতে লকডাউন দিয়ে খুব বেশি সুফল পাওয়ার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঝিনাইদহ ও মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বিমল, যেহেতু সীমান্ত জেলা এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে পড়েছে, এই মুহূর্তে ঝিনাইদহের সংক্রমণ কেমন দেখছেন? করোনার সংক্রমণের নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনের কি ধরনের তদারকি দেখছেন? ঝিনাইদহে এই নতুন ভ্যারিয়েন্ট আসার পরে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়ে গেছে। প্রতিদিনই সংক্রমণ হচ্ছে, সংক্রমণের হার শতকরা 50% উপরে এবং মৃত্যু বাড়ছে। এই 12 দিনে ঝিনাইদহ জেলায় 23 জনের মৃত্যু হয়েছে, তারা করোনাতে মারা গেছে। এখানে লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আজকে লকডাউনের 4র্থ দিন চলছে, কিন্তু লকডাউন জেলা শহরে কিছুটা মানলেও গ্রামাঞ্চলে একেবারেই মানছে না। গ্রামাঞ্চলে লকডাউনের প্রচারণাও নেই। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে, মুখে মাস্ক ব্যবহার করছে না, এমনকি নিরাপদ দূরত্বের বালাই নেই তাদের। এই অবস্থায় তারা চলছে। আর হাট বাজারগুলোতে মানুষের আগের মতোই উপচে পড়া ভিড়। গ্রামগঞ্জে এখন করোনা বেশি ছড়ায় পড়ছে, সেখানে জ্বর হচ্ছে, কাশি হচ্ছে এবং করোনার অন্যান্য উপসর্গ দেখা যাচ্ছে, কিন্তু তারা পরীক্ষা করতে আসছে না। ডাক্তাররা আমাকে বলছেন এমন সময় তারা আসছে যখন তাদের চিকিৎসার আর সুযোগ থাকে না, তারা মারা যাচ্ছে। আর সদর হাসপাতালে করোনা ইউনিটে 70টা বেড আছে, এই বেডগুলো প্রায় ভরে গেছে। এরপর রোগী আসলে আর তারা ভর্তি করতে পারবে না বলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনা রশিদ আমাকে জানিয়েছেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই করোনার উপসর্গগুলো কারো কারো থাকছেও না। আর যুবকরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে, কিন্তু মারা যাচ্ছে বয়স্করা। এক্ষেত্রে সরকারের এই লকডাউনের আরো কঠোরতা বাড়াতে হবে এবং গ্রামাঞ্চলের মানুষ যাতে সচেতন হয় সেই ব্যাপারে
সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবার যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জের করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে প্রশাসনের তদারকি কেমন? দেখুন, মানিকগঞ্জে করোনা সংক্রমণের হার আমরা যেটা জানতে পেরেছি, সর্বশেষ এখানে করোনা সংক্রমণের সর্বশেষ হার হলো 11.6%। অর্থাৎ গত 24 ঘন্টায় আমরা যেটা জানতে পেরেছি যে 108 জনের নমুনা পরীক্ষা দিয়ে সেখানে 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আপনাকে যদি আমি মানিকগঞ্জ সম্পর্কে আরেকটু বলি যে এই যে লকডাউনের তৃতীয় দিন, যে আজকে চতুর্থ দিন পার করছে, তো এই যে মানিকগঞ্জের যে লকডাউন, সেটা কিন্তু আসলে মানুষ কেউ মানছে না এবং কেউ মানছে না। কারণ তারা বলছেন যে তারা কর্মজীবী, কেউ চাকরিজীবী, যে কারণে তাদেরকে বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে। এবং এই লকডাউন বাস্তবায়ন করার জন্য মানিকগঞ্জে যে যাদের কাজ করার কথা, অর্থাৎ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তাদের মধ্যে কিন্তু আমরা আসলে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করছি। কারণ আমরা প্রথম দিন যে লকডাউন ছিল মানিকগঞ্জে, সেখানে আমরা জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেটের একজন ম্যাজিস্ট্রেট সে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। পাটুরিয়া ঘাটে আমরা দেখেছি একদিন তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, কিন্তু তাদের আসলে দায় সারা মোবাইল কোর্ট পরিচালনা করা, দায় সারা দায়িত্ব পালন করা। পুলিশদেরকেও আমরা সেরকমই দেখেছি, দায় সারা দায়িত্ব পালন করা। এই গাড়ি তারা রাস্তার মধ্যে রেখে দিয়েছে, তারা গল্প সল্প করছে, পাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন যে স্পটটিতে আছি, এটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। দেখছেন অনেক কিন্তু ছোট যানবাহন বের হয়ে আসছেন এবং অনেক মানুষও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যে কারণে হচ্ছে যে অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেটা আমাকে বলেছেন যে তারা আসলে পেটের দায়ে তারা এসেছে। আপনাকে আমি মানিকগঞ্জের করোনা সম্পর্কে যদি একটু জানাই, যে এ পর্যন্ত মানিকগঞ্জে মোট রোগী শনাক্ত হয়েছেন 2447 জন এবং সুস্থ হয়েছেন 2303 জন, আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 49 জন। আপনাকে যেটা আমি আগেই জানালাম যে সংক্রমণের হার তো 11 গড়ে, অবশ্যই সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে গড়ে তারা 11.6% হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানাই যে গত 3 দিন আগে মানিকগঞ্জে কিন্তু একজন ব্যক্তি মারা গেছেন। তিনি কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি যে ভ্যাকসিন কোভিশিল্ড টিকা, সে কিন্তু দুই ডোজ সেই টিকা গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার পরেও কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের মধ্যে একটি চিন্তার ভাঁজ পড়ে গেছে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটা আমাকে বলেছেন যে টিকা নিলেই যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল সেটা কিন্তু না, টিকা নেওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিলেও যে তার করোনা হবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো মানিকগঞ্জের যে বিষয়টা আসলে বলা যায় যে ছোটখাটো যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, মুদি দোকান আছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা অর্ধেক খুলে রেখেছে এবং অর্ধেক বন্ধ করে রেখেছে। যখনই পুলিশের একটু টহল দেখে তখন আবার তারা বন্ধ করে দেয়, আবার চলে গেলে তারা খুলে ফেলে। আসলে সব শেষ যেটা বলা যায় যে মানুষ যদি আসলে নিজেরা যদি সচেতন না হয়, আসলে প্রশাসনের মাধ্যমে এটি আসলে তাদের যে এই লকডাউন যে বাস্তবায়ন সেটা আসলে সম্ভব না। আমরা এই ব্যাপারে আমরা প্রশাসনের অনেকের সাথে কথা বলেছি, তারাও তাদের মধ্যেও যে তারা যেটা আমাদেরকে জানায় যে তারা তো আসলে দায়িত্ব পালন করছেন, কিন্তু আসলে বাস্তবে আসলে সেটা আমরা দেখি না। তারা দায়িত্ব পালন করছে এরকমই, তারা দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে অন্য যানবাহন চলে যাচ্ছে। জেলা প্রশাসনের অবস্থা ঠিক সেরকমই আমরা দেখেছি, কিন্তু তারা যারা একেবারে নিম্ন স্তরের মানুষ, তাদেরকে তারা হয়তো কিছু মোটর সাইকেল বা ছোট যানবাহন নিয়ে বের হয়েছে, তাদেরকে একটু জরিমানা করে, কিন্তু যারা একটু উপরের লেভেলে আছে, মধ্যবিত্ত লেভেলে আছে, তাদেরকে কিন্তু তারা কিছু বলতে পারে না। এবং এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। ঝিনাইদহ এবং মানিকগঞ্জ থেকে করোনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে রোগীদের জন্য অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ বাড়িয়েছে আবুল খায়ের গ্রুপ। হাসপাতালে প্রতিদিন 7 টনের জায়গায় দেয়া হচ্ছে 27 টন তরল অক্সিজেন। দৈনিক রিফিল হচ্ছে 500 সিলিন্ডার। দেশে অক্সিজেনের সংকট হবে না বলে আশ্বস্ত করছে প্রতিষ্ঠানটি। গত বছর করোনা রোগীদের জন্য নিজেদের কারখানার প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন হাসপাতাল ও সাধারণ মানুষকে বিনামূল্যে সরবরাহ শুরু করে আবুল খায়ের গ্রুপ।
এ পর্যন্ত বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে 18,000-এরও বেশি সিলিন্ডার। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়তি অক্সিজেনের চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগে প্রতিদিন 7 টন তরল অক্সিজেন দেওয়ার সক্ষমতা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে 27 টন। দৈনিক 200 সিলিন্ডারের পরিবর্তে রিফিল করা হচ্ছে 500টি। আমাদের এই প্ল্যান্টের ক্যাপাসিটি 260 টন পার ডে এবং আমাদের এটা আমরা বাড়াচ্ছি। আমরা যেখানে ছিল তার থেকে প্রায় 2 to 3 টাইমস আমরা ইনক্রিজ করেছি এবং আমাদের প্রয়োজন হলে পর আমরা আরও বাড়াতে চেষ্টা করব। প্রয়োজনে নিজেদের কারখানায় অক্সিজেনের সরবরাহ বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বর্তমানে 500 সিলিন্ডার প্রতিদিন দিতে পারি। আমাদের এই সিস্টেমটা যখন হবে তখন আমরা এখানে 1,500 থেকে 2,000 সিলিন্ডার আমরা প্রতিদিন সরবরাহ করতে পারবো। কোম্পানি অলরেডি সেই ব্যবস্থা করে ফেলছে এবং আগামী মাস থেকে আমাদের সমস্ত মেশিনারি আসা শুরু করবে। দেশে 1 মাসে যা প্রয়োজন সেটা মানে 180 থেকে 190 এরকম। কাজে আমাদের এখন বর্তমানে যে মজুদটা আছে সেইটা দিয়েও আমরা 1 মাস ইজিলি সাপ্লাই দিতে পারবো। কাজেই আমরা শুধু দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো অবস্থাতেই কেউ যেন কোনো ভীত সন্ত্রস্ত না হয়। আমরা এখান থেকে নিরবচ্ছিন্নভাবে মেডিকেল অক্সিজেন সাপ্লাই দিতেই থাকবো। এ পর্যন্ত 20টি হাসপাতালে নিজস্ব খরচে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও তৈরি করে দিয়েছে আবুল খায়ের গ্রুপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের ৭৯ পয়েন্টের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে নীলফামারী ডালিয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। তিস্তা ব্যারাজের 44 স্লুইস গেট খুলে রাখা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে জুনে বন্যার আশঙ্কা নেই, তবে ভারী বর্ষার মধ্যে জুলাইয়ে এই মৌসুমের প্রথম বন্যা দেখা দিতে পারে উত্তর ও পূর্বাঞ্চলে। সারা দেশে ভারী বৃষ্টিতে সমতলে নদীর পানি বাড়ছে। নীলফামারী ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকায় থাকা নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ভারতের গজলডোবায় দোমোহনী তিস্তা পয়েন্টে হলুদ সংকেত জারি করেছে সেখানকার প্রশাসন। তাই তিস্তা ব্যারেজের 44 স্লুইস গেট খুলে রাখা হয়েছে। 1-2 দিনের মধ্যে তিস্তা নদীর পানিও স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং কমতে শুরু করবে। তবে তিস্তা আসলে ফ্লাশি রিভার হওয়াতে আসলে এই নদী সম্পর্কে খুব বেশি অগ্রিম তথ্য দেওয়া সম্ভব নয়। সাধারণত জুন ও জুলাই মাসে ব্রহ্মপুত্র অববাহিকায় নদ নদীর পানি বাড়ে, কিন্তু এবার এই সময় উজানের গঙ্গা ও পদ্মায় আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কুরবানি ঈদের আগে বন্যার আশঙ্কা করছে তারা। জুন মাসে বন্যার কোনো আশঙ্কা নাই এবং স্বাভাবিক নিয়মে বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মাঝামাঝির দিকে আমাদের দেশে উত্তরাঞ্চলে মৌসুমী বন্যার যে প্রথম স্পেলটা ব্রহ্মপুত্র যমুনার মাধ্যমে আমরা আশা করতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে দেশের নদ নদীর বেশিরভাগ পয়েন্টের পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার প্রায় 2 থেকে 4 মিটার নিচে আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে সুদের কারবার করছে সক্রিয় চক্র। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই চলছে তাদের নগদ অর্থ ঋণ দেওয়ার মাধ্যমে এমন অবৈধ সব কারবার। ভুক্তভোগীরা বলছেন এসব অ্যাপসের মাধ্যমে তারা হাতে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। মিরপুরের পোশাক শ্রমিক রাকিব রায়হান বেতন পেতে দেরি হওয়ায় র্যাপিড ক্যাশ নামে একটি অ্যাপস থেকে সপ্তাহখানেকের জন্য 2000 টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নিয়ে রাকিব পেয়েছেন মাত্র 1685 টাকা। ঋণ পরিশোধ করতে 2 দিন দেরি করায় আরও 250 টাকা বেশি দিতে হয়েছে তাকে। যে তারা টাকাটা বিশ্বাস করে আমাকে দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা না যে এখন আমি একটু সমস্যায় পড়ছি তাই বলে যে আমাকে একদম মানে ফায়দা লুটে নেবে। এইভাবেই অনলাইনে বেশ কয়েকটি অ্যাপসে পাতা হচ্ছে সুদের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে টাকা। র্যাপিড ক্যাশ, টাকাওয়ালা, ক্যাশম্যান সহ বেশ কয়েকটি অ্যাপসের মাধ্যমে অনলাইনে চলছে সুদের কারবার। কিছু অ্যাপসে যোগাযোগ ঠিকানা থাকলেও বাস্তবে তা ভুয়া। গ্রাহকের আইডি খুলতে স্থায়ী অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র সহ জিম্মাদারের নাম ও নম্বর দিতে হয়। অনলাইনে এইসব সুদের কারবারিদের প্রথম টার্গেট বেকার যুবক। সার্ভিস চার্জ বাবদ 400 টাকা কাটার পরে আবার ওখান থেকে ওই টাকা থেকে ওই 1600 টাকা থেকে আবার সুদ বাবদ কিছু টাকা কেটে নেওয়া হয়। এদের প্রতি হাজার সার্ভিস চার্জ 152 টাকা।
আর ঋণের টাকার উপর প্রথম 7 দিনের সুদ ধরা হয় 10 টাকা। কিন্তু টাকা পরিশোধ করতে দেরি হলে প্রতিদিন 120 টাকা করে চক্রবৃদ্ধি হারে সুদ নেন তারা। তবে এই প্ল্যাটফর্মে এক অ্যাপসে এক ধরনের সুদ ধরা হয়। 8 দিন পর আমার পরিশোধ করতে হয়েছে 2105 টাকা। এইরকম সুদ দেখার পরে আমি আর ওইখান থেকে লোন নেই নাই। বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অনুমতি ছাড়াই ঋণ দেয়া নেওয়ার কাজ করছে এইসব অ্যাপসের প্রতারকেরা। এই যে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট ডিপার্টমেন্ট থেকে এদের তো কোনো অনুমতি নাই, যারা এই যে অ্যাড দিয়ে যারা লোন দিচ্ছে সেই ক্ষেত্রে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার কোনো বিধান আমাদের কাছে নাই। যখন পায় তখন নেয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীতে যে বিপদে তারা পড়ে তখন তারা হাউমা শুরু করে, কান্নাকাটা শুরু করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে নেওয়া বা দেওয়া পুরো যে প্রক্রিয়াটা হচ্ছে এটা তো পুরোটাই অবৈধ। তবে এমন অ্যাপসগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুল মাবুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 4,72,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়। আব্দুল মাবুদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এর মাধ্যমে তার এবং তার স্ত্রীর নামে সম্পদ গড়েছেন। 50 পাতার অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হয়। এছাড়া 118 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিমানের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক আশরাফুল আলম, কার্গোর জিএম আরিফ উল্লাহ সহ 10 জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে এই বিষয়ে আদালতের অনুমতি নেয় দুদক। করোনার বাধা পাশ কাটিয়ে 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণের প্রকল্প। এখন চলছে এই টানেলের দ্বিতীয় টিউবের খনন। এরই মধ্যে প্রকল্পের 69% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এতে টিউব থাকছে 2টি। এর মধ্যে শেষ হয়েছে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারামুখী টিউবের নির্মাণ কাজ। এখন চলছে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউবের খনন। 3.31 কিলোমিটারের এই টানেলে টিউব দুটির দৈর্ঘ্য 2450 মিটার। এরই মধ্যে খনন হয়েছে 1610 মিটার। 94 মিটার লম্বা ও 2000 টন ওজনের টানেল বোরিং মেশিন দিয়ে চলছে খনন। তবে করোনার কারণে প্রত্যাশিতভাবে কাজ এগিয়ে নেওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত কাজ আর যদি কোনো সমস্যা সৃষ্টি না হয় তাহলে আমরা আশা করছি আমাদের যে শিডিউল 2022 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা, সেটা হয়তো আমরা আশা করতে পারি সেটা শেষ করা যাবে। এদিকে টানেল ঘিরে বিনিয়োগ নিশ্চিতে এখনই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছেন এবং এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা মনে করি এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলোকে অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। 2016 সালের 14 অক্টোবর টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 10,374 কোটি টাকার এই প্রকল্পে 5,913 কোটি 19 লাখ টাকা ঋণ হিসেবে দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণাকে সামনে রেখে চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারিত করছে এই বঙ্গবন্ধু টানেল। এর ফলে চট্টগ্রাম বন্দরকেও কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এর বাইরে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত শিল্প কারখানা স্থাপনের এক অনন্য সুযোগও তৈরি হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা। তবে ডিএসসিসি বলছে এই মুহূর্তে সরানো সম্ভব নয়, তবে জায়গা পেলে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। শহরকে ময়লা আবর্জনা মুক্ত করতে প্রত্যেক ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের পাশেও নির্মিত হচ্ছে একটি এসটিএস, তবে বিরোধিতা করছে চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কয়েকবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি তাদের। আমরা চাই না ডাম্পিং স্টেশন অন্য আমাদের এখানেই হোক, আমরা চাই না যে ডাম্পিং স্টেশন বন্ধ। ডাম্পিং স্টেশন নগরায়নের জন্য অবশ্যই জরুরি। দুর্গন্ধ থাকবে,
এই শিল্পটাই তো আমাদের দেশটাকে বাঁচায় রাখছে বা আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখছে। তো যখন দুর্ঘটনাটা আসবে তখন এই শিল্পীদের শিল্পটা থাকবে না। ময়লার ডাম্পিং স্টেশন হলে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হব, অস্বাস্থ্যকর ক্ষতির সম্মুখীন হব। জায়গাটিতে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি করার প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীরা, তবে ডিএসসিসি বলছে এই মুহূর্তে এসটিএস সরানো সম্ভব নয়। আমি অবশ্যই বুঝতে পারছি যে এখানে ছাত্র হলের পাশে হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে যদি আমরা ভবিষ্যতে যদি কোনো সুইটেবল জায়গা যদি আমরা পাই এবং এটা যদি আরও সুন্দরভাবে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, এটা করা সম্ভব। এবং এই আপনাদের যে প্রস্তাবনা আছে এই প্রস্তাবনাটা আমি নিলাম এবং এটা আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলোচনা করব। আর্ট গ্যালারি নির্মাণ হলে সেখানে ছবি এঁকে দেবেন বলে জানিয়েছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের চতুর্থ তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২,৯৭৩ জনকে। প্রকাশিত তালিকায় ৮ বিভাগের ৫৫ উপজেলার মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন এবং সিলেট বিভাগের ৯১ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। এর আগে ৩ ধাপে ১,৬৬,৬৪১ জন মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। করোনায় ক্ষতিগ্রস্ত অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ২,৫২০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৪% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। এর অর্থ যোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক AIIB। বুধবার এই তহবিল বরাদ্দের নীতিমালা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তহবিলের নাম দেওয়া হয়েছে কোভিড-19 ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট CECRFP। কেন্দ্র ব্যাংকের SME অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এই তহবিল বাস্তবায়ন করবে। নীতিমালা অনুযায়ী তহবিলের মেয়াদ হবে ৩ বছর। গত ১ বছরের বেশি সময়ের যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘুরে দাঁড়াতে এই তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। করোনার লকডাউনের কারণে পরপর কয়েকটি মৌসুমে ব্যবসা করতে পারেনি রাঙামাটির পর্যটন খাত। এ কারণে লোকসানের মুখে পর্যটন নির্ভর প্রতিষ্ঠানগুলো। এতে গত ৩ মাসে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেছেন ব্যবসায়ীরা। আয় না থাকায় ঋণ, কর্মচারীদের বেতন, ভাড়া, সরকারি কর নিয়ে বিপাকে পড়েছেন তারা। কাঠ ও মাছ ব্যবসার পাশাপাশি রাঙামাটিতে পর্যটন ব্যবসা তৃতীয় অর্থনৈতিক বড় খাত। সারা বছর পাহাড়ি অঞ্চলটিতে থাকে পর্যটকদের আনাগোনা। তবে ঈদ, শীতকাল এবং বর্ষার সময় পর্যটকের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। আয় রোজগারের জন্য এই মৌসুমগুলো মূল সময় পর্যটন ব্যবসায়ীদের কাছে। কিন্তু করোনার কারণে গত বছর থেকে বন্ধ পর্যটন স্পটগুলো। ব্যবসায়ীরা জানান, গত বছর করোনার কারণে বেশিরভাগ খাত সংশ্লিষ্টকে পড়তে হয়েছে ঋণের কবলে। অনেকেই গুটি নিয়েছে ব্যবসা। এবারও লকডাউনের কারণে বাড়ছে লোকসান, যার ফলে বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হবার পথে। ব্যবসায়ীদের দাবি, আগের বছর 15 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের, আর গত 3 মাসে যোগ হয়েছে আরও 7 কোটি টাকা। স্টাফের খরচ, বিদ্যুৎ বিল, ভ্যাট সহ সকল খরচ আমার দিয়ে যেতে হচ্ছে। প্রায় কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত আমরা হোটেলের। তা আমরা গতবারও সরকার থেকে কিছু পাই নাই, আমাদের রাঙামাটি ছোট ছোট হোটেলগুলো। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে বেশিরভাগ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পর্যটন কর্পোরেশন। আমরা তো কোনো বুকিং নিইনি এবং যেহেতু সরকারি সিদ্ধান্ত মোতাবেক এগুলো বন্ধ আছে, সব ধরনের পর্যটন স্পট বন্ধ, জনসমাগম বন্ধ, সেই হিসেবে আমাদের এখানে কোনো প্রকার বুকিং পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এই খাতে প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 2 যুগ পর সিলেটের জল্লারপাড় এলাকার জলা বা জলাশয় দখলমুক্ত ও সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন। একসময় এলাকাটিতে বিস্তৃত জলাশয় থাকলেও দখল, দূষণ ও সংস্কারের অভাবে এটি ভাগাড়ে পরিণত হয়। তবে জলাশয়টিকে আগের রূপে ফিরিয়ে এনে নগরীর মানুষের জন্য বিনোদনের মাধ্যম হিসেবে তৈরি করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। এক সময় দিঘির নগরী ছিল সিলেট।
তবে নগরীর প্রাণকেন্দ্র জল্লারপাড় এলাকাটি যে জল্লা বা জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে সেটি অনেকটাই বিলুপ্তির পথে ছিল। 5 একর জায়গা জুড়ে বিস্তৃত জলাশয়টির কোথাও মাটি ফেলে, কোথাও কলা গাছ লাগিয়ে বা আবর্জনা ফেলে দখল করার চেষ্টায় ছিল অনেকে। তবে দেরিতে হলেও টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের আওতাধীন জলাশয়টি অবমুক্ত করার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নিরাপদে আমাদের এখানে শ্বাস ফেলার একটা জায়গা থাকে, তো আপনারা দেখবেন সিলেটের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা এটাই হবে। আশা করি জবরদখল করে বেশি দিন রাখা যায় না। নগর কর্তৃপক্ষ বলছে আপাতত জলজ উদ্ভিদ অপসারণ করে খনন কাজ শুরু হয়েছে। এরপর জায়গা মেপে জলাশয়টি দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আগের রূপ ফিরিয়ে এনে জলাশয়টিকে পরিণত করা হবে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রে। এটার অরিজিনাল রূপে যখন ফিরে আসবে এবং আমরা একটা ফান্ড ম্যানেজ করে চতুর্দিকে পার্মানেন্ট স্ট্রাকচারের ব্যবস্থা করব। এটা তো আশা করি 2 বছরের মধ্যে আমরা করতে পারবো। শুধু জল্লাপাড়ের নয়, নগরীর অন্য দিঘি বা জলাশয়গুলোকেও পুনরুদ্ধারের দাবি পরিবেশ কর্মীদের। যদি রক্ষা করা যায় এবং সেটি হবে যে জলাশয় এবং জল্লা রক্ষা করলে কী ধরনের প্রকৃতির উপর ইতিবাচক প্রতিক্রিয়া পড়ে সেটা আমরা দেখতে পাবো। পরিবেশবিদরা বলছেন জলাশয় দখলমুক্ত করতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বহুতল আবাসিক ভবন ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত 10 জন, নিখোঁজ অন্তত 100 জন। সিএনএন বলছে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সাউথ ফ্লোরিডায় 12তলা ভবনটির অর্ধেক ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ভবনটির 51টি ফ্ল্যাট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকার শঙ্কা করছে উদ্ধারকারী দল। এ পর্যন্ত 35 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের একজন প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এই ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। বিশ্বে একদিনে মারা গেছে 7,928 জন। নতুন আক্রান্ত 3,94,000। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি 39 লাখ ছাড়িয়েছে। শনাক্ত 18,74,000। গেল সপ্তাহে মৃত্যুর হার কমেছে 9%। ভারতে একদিনে মারা গেছে 965 জন, শনাক্ত 51,248। এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার কমেছে 34%। একদিকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে 2,042 জন মানুষের, আক্রান্ত হয়েছে 72,705 জন। পর্তুগালে বাড়ছে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ। বৃহস্পতিবার দেশটিতে 1,500-এর বেশি মানুষ শনাক্ত হয়। আফ্রিকার অন্তত 20টি দেশে করোনার তৃতীয় ঢেউয়ের দ্বারপ্রান্তে আছে। ইন্দোনেশিয়াতে এক সপ্তাহের মৃত্যুর হার বেড়েছে 61%। রাশিয়াতে বাড়ছে সংক্রমণের সংখ্যা। কাভানি নৈপুণ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। বলিভিয়ার বিপক্ষে লা সেলেস্তের জয় 2-0 ব্যবধানে। আরেক ম্যাচে চিলি লড়ছে প্যারাগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকে উরুগুয়ে ও বলিভিয়ার জমজমাট লড়াই। 11 মিনিটে লক্ষ্যভ্রষ্ট শটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বলিভিয়া। 10 মিনিট পর কাভানিও ব্যর্থ উরুগুয়ের হয়ে গোল করতে। প্রথমার্ধের শেষ দিকে ভাঙে ডেডলক। আত্মঘাতী গোলে স্বাগতিকদের হতাশা বাড়ান কুয়েন্তেরস। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ক্ষুরধার উরুগুয়ে। চাপ ধরে রেখে ম্যাচের শেষ দিকে জয়ের ব্যবধান বাড়ান এডিনসন কাভানি। জিম্বাবুয়ে সফরে শান্ত সৌম্যর নির্দিষ্ট এক ফরম্যাটে থাকা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছন্দহীন শান্ত সৌম্য দলের সাথে থাকলে আত্মবিশ্বাস ফিরে পাবে বলেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নতুন মুখ শামীম ও লেগ স্পিনার বিপ্লবকে সামর্থ্য প্রমাণ করে দলে জায়গা পাকা করার তাগিদ তার। ওয়ানডে কিংবা টি-20 বিশ্বকাপ ভাবনায় নির্দিষ্ট স্কোয়াড, পজিশন কিংবা প্ল্যানিং নেই। কেমন এক অস্থিরতা সবকিছু ঘিরে। প্রতি সিরিজের আগে কত যুক্তি পরিবর্তনের ছক নিয়ে হাজির হয় নির্বাচক প্যানেল। নাজমুল শান্ত যেমন সুযোগ পেয়েছেন, প্রমাণেও ব্যর্থ হয়েছেন পাল্লা দিয়ে। তিনে তাকে নিয়ে স্বপ্ন ছিল, সেটা টেনে নিতে পারেননি। সাদা বলের ক্রিকেটে কাটা পড়েছেন অবশেষে। ম্যানেজমেন্টের এতদিনের চেষ্টায় তাহলে প্রাপ্তি কোথায়?
সৌম্য সরকার তো নিজেই জানেন না কখন কোন ফরম্যাটে ডাক আসবে, কোন পজিশনে তিনি খেলবেন। এক্সপেরিমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের খেলাটাই যেন ভুলে বসেন। জিম্বাবুয়েতে কেবল টি-20-র দলের সৌম্য সঠিক সিদ্ধান্ত কি? শান্ত কিংবা সৌম্য কেউ কিন্তু সেই অর্থে খুব ভালো ফর্মে নেই এখনো। তারপরে আমার মনে হয় যে ওদের ব্যাপারে সবার ধারণা এত উঁচু যে ওদেরকে এই গ্রুপের মধ্যে কোনো না কোনো ভাবে রাখা হয়েছে, যেন কখনো যদি ওরা ফর্মে আসে সেটাকে যেন কাজে লাগানো যায়। ফিনিশিং এ রিয়াদের মতো আরো কাউকে যে প্রয়োজন, শামীম পাটোয়ারি কি সেই বিবেচনায় দলে ঢুকেছেন, নাকি ম্যাচ না খেলে শুধু দলের সাথে বেড়ে ওঠাই এখানে প্রধান লক্ষ্য? শুধুই কি নেট বোলার হিসেবে থাকবেন আমিনুল বিপ্লব, নাকি তাকে ম্যাচ খেলিয়ে তৈরি রাখা হবে বিশ্বকাপের জন্য? ভবিষ্যৎ নিয়ে এখনই ভেবে রাখা যে বড্ড জরুরি। একজন লেগ স্পিনার ডেফিনেটলি অনেক হেল্পফুল, কিন্তু ও কি সেই জায়গা এখন আছে কিনা এটা এখনো ওকে প্রমাণ করতে হবে। শামীম পাটোয়ারি ও একেবারেই নতুন একজন খেলোয়াড়, বিশ্বকাপে খেলেছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে। এর আগেও আমরা অনেক প্রতিভাবান ছেলেদেরকে দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমরা সুযোগ দেওয়ার পরে তারা সেভাবে সেটাকে ধরে রাখতে পারেনি। আশা করি যে শামীম পাটোয়ারি সেটা ধরে রাখতে পারবে। বিশ্বকাপ কোথায়, কন্ডিশন কেমন হতে পারে তা আগেই জানা। সে অনুযায়ী দল তৈরি রাখতে পারলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেই পথে পরীক্ষা নিরীক্ষায় যত দ্রুত সম্ভব থিতু হওয়া প্রয়োজন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা নিয়ন্ত্রণে যে কোনো সময় 14 দিনের শাটডাউনের ঘোষণা, কারফিউর সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা, প্রতিদিন দেয়া হচ্ছে 27 টন, সংকট না হওয়ার আশ্বাস। দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্য জুলাইয়ে বন্যার শঙ্কা, টানা বর্ষণ, পাহাড়ি ঢলে ৭৯ পয়েন্টে বেড়েছে নদ নদীর পানি। অনলাইনে অবৈধ সুদের কারবার করছে একটি চক্র, অ্যাপসের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।